যুদ্ধবিরতি না মানলে ভয়াবহ যা করবে হামাস, আসন্ন বিপদের ইঙ্গিত পেয়ে সেনাদের পলায়ন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। ইসরায়েলি সেনারা হামাসের সাথে পেরে না উঠতে পেরে প্রায়ই বলে তারা আর যুদ্ধ করবে না। নানা অজুহাতে তাদের মধ্য থেকে সেনাদের অস্ত্র পরিচালনায় অপারগতা প্রকাশ করতেও শোনা যায় প্রায়ই। এত কিছুর পর যুদ্ধবিরতি যখন মানছে হামাস, তখন এটা ইসরায়েল তাদের পরাজয় ভেবে বেঁকে বসতে চাইছে। তবে এতে করে ইসরায়েলি সেনাদের মনোবল ভেঙে যাচ্ছে, পালিয়েও যাচ্ছে যুদ্ধের ময়দান থেকে। ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে সমঝোতায় আর কোনো ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সম্প্রতি মিশরের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দেওয়ার পর ইসরায়েল তা না মানায় এই ঘোষণা দিল হামাস। মিশরের কায়রোয় যুদ্ধবিরতি আলোচনা এখনও অব্যাহত রয়েছে। বুধবার গাজার সর্বদক্ষিণের শহর রাফায় ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ ও বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে হুমকি দিয়েছে বড় ধরনের অভিযান শুরু করার। আগের দিন মঙ্গলবার মিশরের সঙ্গে রাফার সীমান্ত ক্রসিং থেকে শহরটিতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এতে গাজায় বাইরে থেকে ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যায়। ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের বাইরে পাঠানোর একমাত্র পথও এটি। কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত এল রেশিক বুধবার এক বিবৃতিতে বলেন, তারা গত সোমবার গ্রহণ করা যুদ্ধবিরতি প্রস্তাবের বাইরে যাবেন না। প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় জিম্মি ইসরায়েলিদের মধ্য থেকে কয়েকজনকে মুক্তি ও ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার কথা বলা আছে। রেশিক বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক নয় এবং রাফায় আগ্রাসন চালানো ও সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যম হিসেবে সমঝোতাকে ব্যবহার করছে তারা। হামাসের এই বক্তব্য নিয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। গত সোমবার ইসরায়েলি কর্তৃপক্ষ ঘোষণা করে হামাসের গ্রহণ করা 3 দফার ওই যুদ্ধবিরতি প্রস্তাব মানা সম্ভব নয়, কেননা এটির শর্তগুলো খুব দুর্বল এবং তা কার্যকর করার মতো নয়। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গত কয়েকদিন আগে ইরান যে অপারেশন ট্রু প্রমিস চালিয়েছিল, তার আগে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের ওপর শক্ত আঘাত না করার জন্য তেহরানকে অনুরোধ জানিয়েছিল বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান। বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইরান নিজেই তার সুবিধাজনক সময়ে এই অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যখন সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়, তখন পশ্চিমা দেশগুলো, ইউরোপে আমেরিকার মিত্ররা ইরানের সঙ্গে গভীরভাবে যোগাযোগ করে এবং তারা প্রথমে অনুরোধ জানায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযান না চালিয়ে ধৈর্য ধারণ করার। কিন্তু ইরান স্পষ্টভাবে তাদের জানিয়ে দেয় যে ইসরায়েলের বিরুদ্ধে নিশ্চিতভাবে জবাব দেওয়া হবে। আবদুল্লাহিয়ান বলেন, অভিযানের 2 দিন আগে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানানো হয় যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে অভিযান চালাচ্ছি তাতে তাদের কোনো ঘাঁটি লক্ষ্যবস্তু হবে না। যুক্তরাষ্ট্রের দেয়া নোটিশে ইরান সতর্ক করে বলেছিল যে যদি ওয়াশিংটন ইরানের স্বার্থে আঘাত হানে, তাহলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত করবে এবং তা হবে চূড়ান্ত পর্যায়ের আঘাত। আমির আবদুল্লাহিয়ান বলেন, আমরা আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানিয়েছিলাম আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বের ওপর প্রতিষ্ঠিত, কিন্তু যুক্তরাষ্ট্র যদি সামান্যতম ভুল করে তাহলে তাদের ঘাঁটিতে আঘাত করা হবে। টানা 7 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলছে ইসরায়েলি আগ্রাসন। ইসরায়েলি বর্বরে হামলার আরও একটি প্রমাণ মিলেছে। গাজার আল শিফা হাসপাতালে মিলেছে 3য় গণকবরের সন্ধান। এই গণকবর থেকে এখন পর্যন্ত 49 জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার 9 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের মেডিকেল দলগুলো গাজা শহরের আল শিফা হাসপাতালে 3য় গণকবর আবিষ্কার করেছে বলে বুধবার গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে। মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, এখন পর্যন্ত প্রায় 49 জনের লাশ গণকবর থেকে উত্তোলন করা হয়েছে এবং আরও লাশের খোঁজে অনুসন্ধানের প্রচেষ্টা এখনও চলছে।
আনাদোলুর খবরে বলা হয়েছে, গাজা উপত্যকায় এখন পর্যন্ত কমপক্ষে 7টি গণকবর পাওয়া গেছে। অন্যদিকে গত 7 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। ইসরায়েলি এই আক্রমণের ফলে গত বছরের 7 অক্টোবর থেকে 34,800 জনেরও বেশি লোক নিহত এবং আরও 78,400 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, আল শিফা হাসপাতালে 3টি গণকবর, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে 3টি এবং উত্তর গাজার কামেল আদওয়ান হাসপাতালে 1টি গণকবর পাওয়া গেছে। এতে আরও বলা হয়, 7টি গণকবর থেকে এখন পর্যন্ত অন্তত 520টি লাশ উদ্ধার করা হয়েছে। এমন অবস্থায় ফিলিস্তিনের এই ভূখণ্ডটিতে ইসরায়েলের মারাত্মক আক্রমণ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে গাজা উপত্যকা শাসনকারী দল হামাস। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, নতুন গণকবরের আবিষ্কার আমাদের জনগণ এবং চিকিৎসা খাতের বিরুদ্ধে অপরাধী দখলদার সেনাবাহিনীর বর্বরতার নতুন প্রমাণ। হামাস আরও বলেছে, ইসরায়েলি দখলদারিত্ব তাদের নির্মূল ও বাস্তুচ্যুতির পরিকল্পনা অর্জনের জন্য গাজায় মানুষের জীবনের ভিত্তি ধ্বংস করতে চায়। ফিলিস্তিন স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি সমস্ত মানবাধিকার গোষ্ঠীকে ইসরায়েলের এই অপরাধ নথিভুক্ত করার পাশাপাশি দেশটির দুর্বৃত্ত সত্তা ও অপরাধী নেতাদের জবাবদিহি করতে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং অন্যান্য উপযুক্ত আদালতে সেগুলো পাঠানোর আহ্বান জানিয়েছে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যে ইতিবাচক সাড়া দিয়েছে তা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্র প্রস্তুত করেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তেহরানে মন্ত্রী পরিষদের বৈঠকের অবকাশে বুধবার তিনি সাংবাদিকদের বলেন, আমেরিকা ও পশ্চিমারা যদি সত্যিকার অর্থে যুদ্ধবিরতির বিষয়ে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে তবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইস্যুটির সমাধানের জন্য সবকিছু প্রস্তুত রয়েছে। ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার চরমপন্থী সরকার স্বাভাবিকভাবেই গাজায় যুদ্ধবিরতির বিরোধী, কারণ যুদ্ধ বন্ধ হলে অধিকৃত দেশগুলোতে রাজনৈতিক সংকট দেখা দেবে। গত মাসে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ইরানের শাস্তিমূলক সামরিক অভিযানের কথা উল্লেখ করে আমির আবদুল্লাহিয়ান বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাস কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে যুক্তরাষ্ট্র ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তাদের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও নিষ্পত্তিমূলক। তিনি বলেন, ইরান বৈধ প্রতিরক্ষা পাওয়ার অধিকারী এবং এ অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশের সঙ্গে সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে ইরান ওই অঞ্চলে তাদের বিমান ঘাঁটি টার্গেট করবে। তিনি আশা প্রকাশ করেন, ইহুদিবাদী সরকারের প্রতি ইরানের প্রতিক্রিয়া ফিলিস্তিনের বর্তমান সংকট নিরসনে সহায়ক হবে। ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে উত্তর আফ্রিকার দেশ বাহামাস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কিছু রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। শেষ রাষ্ট্র হিসেবে তারাও এই তালিকায় যোগ দিল। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার এক বিবৃতিতে বাহামাসের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে তারা এই বিষয়ে ক্যারিবিয়ান সম্প্রদায়ের ঐকমত্যে যোগ দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাহামা 1973 সালে স্বনিয়ন্ত্রণের একটি আইনের মাধ্যমে একটি স্বাধীন জাতি হয়ে ওঠে। তাই বাহামা ফিলিস্তিনি জনগণের স্বনিয়ন্ত্রণের আইনি অধিকারকে সমর্থন করে। গত সপ্তাহে ত্রিনিদাদ ও টোবাগো সরকার ঘোষণা করেছে তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এদিকে মে মাসের শেষের দিকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে আল জাজিরা। মূলত 2012 সালে ফিলিস্তিন জাতিসংঘ সাধারণ পরিষদের একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে গৃহীত হয়। তখন দেশটির দূতকে জাতিসংঘের সংস্থাগুলোতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, তবে কোনো ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি। গেল 18 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের অনুরোধের একটি প্রস্তাবে ভেটো দেয়। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে ভোটে 12টি রাষ্ট্র পক্ষে ছিল, একমাত্র বিরোধী ছিল যুক্তরাষ্ট্র, আর যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট দেয়া থেকে বিরত ছিল। দর্শক, আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী
পয়লা জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। পয়লা জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত।